এই গল্পটা চোর রাজুর। ও প্রত্যেক রাতে চুরি করে বেড়াতো, কিন্তু রাত তো সবারই হয়, ওর সাথে ওই রাত অন্য কারোর ছিল। রাত ছিল, কিন্তু পূর্ণিমার রাত ছিল না। চোর রাজু একটা ঘরের জানলা খোলার চেষ্টা করছিল। ওর পিঠে একটা ব্যাগ ঝোলানো ছিল। ঘরের চারিদিকে বারান্দা আর বাউন্ডারি ছিল। রাজু এই কাজটা একটা লোহার লাঠি দিয়ে করছিল, যেটা ও জানলার নিচের দিক দিয়ে ভেতরের দিকে করে রেখেছিল। রাজু একটা জোরে হাত মারে আর ভেতর থেকে একটা জানালা খুলে যায়। রাজু এদিকে ওদিকে দেখে আর ভেতরে ঝাঁপ দিয়ে দেয়। ভেতরে আসা মাত্রই রাজু জানালা বন্ধ করে দেয়। নিজের ব্যাগ থেকে একটা কালো কাপড় বের করে, তারপর সেটা জানলার উপর রেখে দেয় আর টর্চ জ্বালিয়ে নেয়। কাপড় ঝোলানোর কারণটা এটাই যে যাতে বাইরে আলো না যায়। রাজু যখন কোথাও কিছু পেল না, তখন ও হতাশ হয়ে যায়। আজকের দিনটাই খারাপ যে এই অভাগা ঘরে চুরি করতে এসেছি, কিছুই নেই এখানে। রাজু সিগারেট বার করে আগুন ধরাতে লাগলো। জ্বালানোর জন্য লাইটারের ইউজ করে। চল ভাই রাজু, অন্য কোনো ঠিকানা খুঁজতে হবে। এরই সাথে রাজু কাপড় খুলে দেয়, তারপর ব্যাগে রেখে দেয় আর জানলা খুলে দেয়, কিন্তু জানলা আর খুলল না। এই জানলাটা খুলছে না কেন? রাজু আরো চেষ্টা করতে লাগলো, লোহার লাঠি দিয়ে খোলার চেষ্টা করতে লাগলো। কে কে আছে ওখানে? কে? হাসার আওয়াজ শুনে রাজু খুব গুরুতরভাবে ভয় পেয়ে যায়। রাজু চারিদিকে টর্চ মেরে দেখে, তখনই একটা অদৃশ্যমান ফোর্স ওকে দ্রুত গতিতে রুমের ভেতরে টেনে নিয়ে যায়। রুমে যাওয়া মাত্রই রুমটা তক্ষুনি বন্ধ হয়ে যায়। রাজু খুব বেশি ভয় পেয়ে যায়। রুমে আসা মাত্রই ওই ফোর্স ওকে ছেড়ে দেয়। সেটা ছাড়া মাত্রই মাটিতে পেছনে ঘষড়ে দেওয়ালে লেগে যায়। টর্চ তখনও জ্বলছিল আর ও বিড়বিড় করতে লাগলো, হে ভগবান, এটা কি হচ্ছে? কোথাও এই ঘর ভুতুড়ে নয় তো? রাজুর ভয় সঠিক ছিল। ওই ঘরটা সত্যিই ভুতুড়ে ছিল। ওই ঘরে একটা আত্মার রাজত্ব ছিল, যে বছর ধরে ওই ঘরে কারো আসার অপেক্ষা করছিল। সেই রাতে তার অপেক্ষা পুরো হয়ে গেছিল। রাজু বারবার রুমে ভয় পেয়ে এদিকে ওদিকে টর্চ মারছিল। দেখো দেখো, তুমি চেকো হও, প্লিজ আমাকে যেতে দাও। আমি কথা দিচ্ছি আজকের পর আর কখনো আসবো না এখানে। তখনই ওখানে একটা মেয়ে এসে প্রকট হয়, যে সাদা কাপড় পরে রয়েছিল, একদম যেন কোনো মৃতদেহ শুকিয়ে গেছে। রাজু তাকে দেখে খুব জোরে চিৎকার করে ওঠে। ভয় পাওয়ার আর চিৎকার করার কোনো দরকার নেই। আমি তোকে ছেড়ে দেব, শুধু তুই আমার দুটো কাজ করে দে। তুমি যা বলবে আমি তাই করব, আমাকে যেতে দাও ব্যাস। প্রথম কাজ, তোমাকে এই লোকটাকে যে হোক করে আনতে হবে, আর দ্বিতীয়, এই মহিলাটাকে এখানে ডাকতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে আসছি। পেতনি রাজুকে দুটো ফটোগ্রাফ দিয়ে দেয়। লোকটার ফটোর পেছনে তার অ্যাড্রেস লেখা আছে, আর মহিলাটার ছবির পেছনে তার ফোন নাম্বার লেখা ছিল। দাঁড়াও, তুমি এদেরকে আনতে যেতে পারো, কিন্তু তোমার আসা পর্যন্ত তোমাকে তোমার জায়গায় কোনো কাছের মানুষকে ছেড়ে যেতে হবে। যদি এরকম না করো তাহলে তুমি এখান থেকে কখনো যেতে পারবে না। ফোন কর। রাজু কিছুই বুঝতে পারছিল না যে ও কি করবে। শেষে ও ফোন লাগালো। হ্যালো রিয়া। চোর রাজুর সব থেকে কাছের মানুষ ওর স্ত্রী ছিল, সেই জন্য ও তাকেই ডেকে পাঠালো। স্ত্রী জানালা দিয়ে ঘরে আর তারপর রুমে চলে আসে। কেন ডেকেছো তুমি আমাকে এই অভাগা জায়গায়? তখনই রাজুর পেছনে ওই পেতনি চলে আসে, যাকে দেখে রিয়া চিৎকার করে ওঠে। তখনই পেতনি ওর মাথা ধরে হাওয়ায় তুলে নেয়।
এটা কি করছো? ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। ওকে মেরো না, ওকে মেরো না। চিন্তা করিস না, শুধু এটাই দেখছিলাম যে তুই যাকে এখানে ছেড়ে যাচ্ছিস সে সত্যি তোর খুব কাছের কি না। এবার যা, তাড়াতাড়ি ফটোওয়ালা লোকটাকে নিয়ে আয়, যে করে হোক নিয়ে আয়, কিন্তু নিয়ে আয়। আর ওই মহিলাকে ফোন করেই ডেকে নিবি, সে আমার মা। এই ঘরের কথা বললে সে অবশ্যই আসবে। পেতনি ছেড়ে দেয়, রিয়া অজ্ঞান হয়ে যায়। ঠিক ঠিক আছে, যেমনটা তুমি বলবে আমি তেমনটাই করব। তুমি শুধু প্লিজ আমার ওয়াইফকে কিছু করো না, আমি এখনই যাচ্ছি। তখনই দরজা খুলে যায় আর ওখান থেকেই জানালাও খুলে যায়। রাজু পাগলের মতো মাঝরাতে ওই লোকটার ঘর খুঁজে বেড়াচ্ছিল। রাজু ফটোতে লেখা অ্যাড্রেস দেখে লোকেদের ঘরের নম্বর চেক করে। ফটোর পেছনে সুন্দরনগর 12/48 লেখা ছিল। একটা জায়গায় টর্চ মেরে দেখে সেখানে 12/36 লেখা ছিল। একটু আগে এগিয়ে যায়, আবার টর্চ মেরে দেখে ওখানে 12/48 লেখা ছিল। তার সাথে লেখা ছিল রামনিবাস। রাজু নিজের ব্যাগ থেকে দেশি বন্দুক বার করলো আর হাতে নিয়ে পেছনে রেখে ভেতরে চলে যায়। বেল বাজায়। দুবার বেল বাজা মাত্রই অর্ধেক ঘুমের ঘোরে একটা লোক বেরিয়ে আসে। আগে বলুন। সুনীল বাবুর সাথে কাজ ছিল। আমি সুনীল, বলুন। নাম কনফার্ম হওয়া মাত্রই রাজু সুনীলের মাথায় দেশি বন্দুকের পেছনের অংশ দিয়ে ঘাত করে দেয়। সুনীল ওর গলায় পড়ে যায়। রাজু নিজের ফোন বার করে আর লেডির সাথে কথা বলতে লাগে। হ্যালো, আমার নাম রাজু। এখন আমি আনন্দনগরের ঘরে বন্দি আছি। আপনি যদি না আসেন তাহলে আমি মরে যাব। রাজু সুনীলকে একটা বাইকে বেঁধে নিয়ে বেরিয়ে যায়। রাজু ওকে জানালা দিয়ে ভেতরে নিয়ে আসে আর টানতে টানতে রুমে নিয়ে যায়। এই না পেতনিদি, যেমনটা তুমি বলেছিলে আমি তেমনটা করে দিয়েছি। এবার যেতে দাও আমাকে। ওই মহিলাটাও এসে যাবে। সেও এসে গেছে। একটা লেডি ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে এসেই সে লাইট জ্বালিয়ে দেয়। কে আছে ভেতরে? কে ফোন করেছিল আমাকে? রুম থেকে আওয়াজ এলো। মা, আমি ডেকেছি তোমায়, আমি নিজেরই রুমে আছি মা। আওয়াজ শুনে মা অবাক আর হতপ্রভ হয়ে যায়। সে দৌড়ে দৌড়ে ওই রুমে চলে যায়। নীলু। রুমে সে রাজু, তার অজ্ঞান হওয়া স্ত্রী আর সুনীলকে দেখতে পায়। ওখানে পেতনিও দাঁড়িয়েছিল। নীলু নাম নেওয়া মাত্রই পেতনি একটা সুন্দর মেয়েতে বদলে যায়। হ্যাঁ মা, আমি তোমার নীলু। তুই কোথায় চলে গেছিলি সোনা? কত খুঁজেছি আমি তোকে। তুমি বেঁচে আছো? কিন্তু আমি তো তোমাকে নিজের হাতে মেরেছিলাম এখানেই। শুনতে পেলে মা? আমার ও হবু বরই আমাকে মেরে দিয়েছিল আর এই খাটের নিচে পুঁতে দিয়েছিল, কারণ আমি একে জবরদস্তি করতে থামিয়েছিলাম। তখনই আমার বিশ্বাসকে চিড়েছিল। এখন আমি ওকে চিড়ে ফেলবো। এবার আমি স্বতন্ত্র মা, এখন আমি স্বতন্ত্র। আসছি মা। এইটুকু বলে নীলু আবার পেতনি হয়ে যায় আর নিজের হাত সুনীলের দিকে বাড়িয়ে দেয় আর মাথাটাকে বাঁকিয়ে দেয়। সুনীল দেওয়ালে গিয়ে চিপকে যায় আর ওর হাত বেঁকে ভেঙে যায়। তারপর পাও বেঁকে ভেঙে যায়। ওর মুখ বেঁকে যায় আর খারাপভাবে ফেটে যায়। পেতনি উধাও হয়ে গেল। ওখানে রুমে মা কাঁদছিল। রাজু অবাক ছিল আর অজ্ঞান রাজুর স্ত্রী ছিল। প্রত্যেক মানুষকে তার কর্মের ফল এই জন্মেই ভোগ করতে হয়। সেই জন্য বলি, খারাপ কর্ম করার আগে ভেবে নাও, যদি তার পরিণাম তোমাকে ভোগ করতে হয় তাহলে কি সহ্য করতে পারবে?
ডাক্তারকে ভগবানও বলা হয়। এটা একটা বিশ্বাসের সম্পর্ক হয়। কিন্তু কি হতো যদি জীবন দান যে করে সেই মৃত্যুর শয়তান হয়ে যায়? যেটাকে অমৃত ভাবা হয় সেটাই বিষ বের হয়। ডাক্তার অংশুমান খুবই যোগ্য ছিল। কতজন লোক হবে যারা তাদের রোগের চিকিৎসা হওয়ার পর তাকে আশীর্বাদ দিয়ে গেছে, কিন্তু সেই রাত তার মাথায় শয়তান এসে বসে গেছিল। দাঁড়াও সিস্টার, এটা কি করছো? নাথিং ডক্টর, পেন কিলার দিচ্ছিলাম। সকাল অবধি এর জ্ঞান ফিরে যাবে আর পুলিশও এসে যাবে। তারপর সবাই জানতে পেরে যাবে যে কোন শয়তান এর সাথে এসব করেছে। নো নো, তুমি জেনারেল ওয়ার্ডে যাও, আমি একে সামলে নেব। ওকে ডক্টর। হ্যাঁ বিবেক, বল। দাদা, তুমি কাজ করে দিয়েছো? না, এখনো না। তাহলে কবে করবে দাদা? যদি ওর জ্ঞান ফিরে যায় আর ও পুলিশকে সব বলে দেয় না, তাহলে দাদা প্লিজ আমাকে বাঁচাও দাদা। শুধু 5 ঘন্টা আগের কথা। বিছানায় জীবন আর মৃত্যুর সঙ্গে লড়ছে সোমা। বিবেককে আস্তে গাড়ি চালানোর জন্য জিদ করছিল, কিন্তু বিবেক গাড়ির স্পিড বাড়িয়েই চলেছিল। বারবার বিয়ার খাওয়ার জিদ করছিল। আরে বিয়ার খেলে কিছু হয় না, আরে ইটস জাস্ট লাইক এ কোল্ড ড্রিঙ্ক। দেখো আমি এখন অবধি 3টে খেয়ে ফেলেছি, কিছুই হয়নি তো। হয়েছে কিছু বলো? বিবেক, আমি বাচ্চা নই। দরকারের থেকে বেশি খেলে বিয়ারেও নেশা হয়ে যায়। তুমি শুধু গাড়ি আস্তে চালাও প্লিজ, আমার ভয় করছে। আরে তুমি কি এটা শোনোনি নাকি? ভয়ের পরে জিত আছে। আর এমনিতেও আজ একটু আলাদা করার ইচ্ছে হচ্ছে। নিজের ইচ্ছেটাকে নিজের কাছেই রাখো আর আমাকে বাড়ি পৌঁছে দাও। এই ভারী বৃষ্টিতে এত ভালো সুযোগ আমি ছাড়তে পারবো না সোমা। আজ তোমাকে আমার খিদে মেটাতেই হবে। বিবেক, কি করছো তুমি? বিবেক, হাত ছাড়ো আমার। তোমার নেশা হয়ে গেছে বিবেক, ছাড়ো। আজ আমি তোমাকে বাড়ি পৌঁছানোর জন্য সঙ্গে আনিনি। আজ আমি তোমার থেকে তোমার জন্য খরচ করা একটা টাকার লাভ ওঠানোর জন্য এনেছি। আজকে আমি তোর থেকে নিজের তেষ্টা মেটাবো। বিবেক, কি যাতা বলছো? ছাড়ো আমাকে। জানোয়ারদের মতো বিহেভ করো না, লিভ মি। ছাড়ো আমাকে। আমি জানোয়ার, জানোয়ার আমি। হ্যাঁ, তুমি জানোয়ার। তাছাড়া একটা কথা বলি, তোমার থেকে ভালো তো কুকুররা হয়। তোমাদের মতো ঠকবাজের থেকে অনেক গুণে বেশি নিষ্ঠাবান হয়। ছাড়ো আমায় বিবেক, আমি বললাম না ছাড়ো আমায়। সোমা, তোকে তো থাপ্পড় লাগা মাত্র বিবেককে ছটকা লেগে যায়। ও সোমার হাত ছেড়ে দেয়। সোমা বৃষ্টিতে গাড়ি থেকে নেমে কাঁদতে কাঁদতে যেতে লাগলো। গাড়ির ভেতরে বসে বিবেকের রাগ ক্রমাগত বেড়েই যাচ্ছিল। ওর মাথায় জানোয়ার আর কুকুরের কথাটা ঘুরঘুর করে। নিজের সঙ্গে কথা বলতে বলতে বিবেক অ্যাক্সিলারেটরে পা রেখে দেয় আর এক ঝটকায় গাড়িটাকে গিয়ার ফেলে সোমার দিকে এগিয়ে নিয়ে যায়। সোমা নিজের কাছে গাড়িটাকে আসতে দেখে ও ঘুরে তাকায়। গাড়ি ওকে ধাক্কা মেরে হাওয়ায় ছড়ে ফেলে দেয়। সোমা নিচে পড়ে যায়। বিবেক গাড়ি থামিয়ে দেয় আর সড়কে সোমাকে কষ্ট পেতে দেখতে শুরু করে। বিবেক রাগের চোটে এসে ওর উপর গাড়ি চড়িয়ে দেয় আর গাড়ি চড়ানোর পর নিজেকে পুলিশের থেকে বাঁচানোর জন্য নিজের বড় দাদার হাসপাতালে নিয়ে আসে। কিন্তু ওখানে এসে যখনই ও জানতে পারলো যে সোমা বেঁচে যাবে, ব্যাস তখনই নিজের দাদাকে অ্যাক্সিডেন্টের সব সত্যি বলে দেয় আর তার উপর চাপের সৃষ্টি করলো যাতে সে সোমাকে মেরে ফেলে। দাদা, দাদা প্লিজ আমাকে মা বাবার দিব্যি। দাদা প্লিজ মেরে দাও ওকে, না হলে পুলিশ আমাকে ছাড়বে না। দাদা মেরে দিচ্ছি, কিন্তু প্রমিস কর যে আজকের পর এরকম কাজ তুই কোনো মেয়ের সাথে করবি না। প্রমিস দাদা, গড প্রমিস, কখনো এরকম করব না। ভাইয়ের জন্য তুমি আমাকে মেরে দিচ্ছ, অথচ ভুলটা তোমার ভাই করেছে। ও আমার ভাই হয়। অংশুমান একটু ঘাবড়ে যায়, কিন্তু তারপর সাহস জুটিয়ে সোমাকে ইঞ্জেকশন লাগিয়ে দেয় আর ইঞ্জেকশনের প্রভাবে সোমার নিঃশ্বাস
থামতে লেগে যায় আর ওর চোখ থেকে জল বেরোতে লাগে আর ও মরে যায়। লাইফ সেভিং মেশিনের গ্রাফ ফ্ল্যাট হয়ে যায়। অংশুমান সময় শিরা চেক করতে লাগলো আর ফোন বার করে তক্ষুনি বিবেককে ফোন করতে লাগে। হ্যাঁ হ্যাঁ দাদা বলো। আমি ওকে মেরে দিয়েছি, তুই তুই তাড়াতাড়ি এখানে চলে আয়। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। তুমি না থাকলে এই বদমাশ মেয়েটা আমাকে ফাঁসিয়েই দিয়েছিল। তুমি তো সত্যিই ফেসে গেছো। দাদা দাদা এটা কি হচ্ছে? দাদা 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 এটা কি? মৃত্যুর শাস্তি দেওয়া তোমাদের দুজন ভাইদেরকে এবার আমি মৃত্যুর ঘাটে পৌঁছে দেব। যখনই সময় ইশারা করলো, ওই রুমে রাখা ইনজেকশন, সিজার আর নাইফ হাওয়ায় নিজের থেকে উড়তে শুরু করলো আর দ্রুত গতিতে গিয়ে ওই দুজন ভাইয়ের শরীরে গাঁথা হয়ে গেল আর দুজন ওখানেই মরে যায়। ওয়ার্ডের দেওয়ালে শুধু রক্ত আর রক্ত ছড়িয়ে যায়। দুজনের মৃতদেহ দেওয়ালে ঝুলে রয়ে যায় আর সোমার শরীর আবার বেডে গিয়ে পড়ে যায়। একটা ভাই নিজের ভাইয়ের ভালোবাসার জন্য ওর ভুলের ওপর পর্দা রাখতে গিয়ে নিজের পেশার সঙ্গে ভুল করলো আর অসহায়কে মৃত্যুর শয্যায় পাঠিয়ে দিল। কিন্তু কথায় বলে না, ঈশ্বরের ঘরে দেরি আছে কিন্তু অন্ধকার নেই। সে ওই মেয়েটার হাতেই ওদেরকে মেরে ন্যায় করে দিল। খারাপের অন্ত চিরকাল খারাপই হয়। এই পৃথিবীতে প্রত্যেকটা জিনিস ভোগ করার জন্য তৈরি হয়েছে, কিন্তু কিছু জিনিসের সুখ ভোগার জন্য মানুষ এই ছোট শরীরে একটা বড় আকারের লোভ পুষে নেয়। তারা ভুলে যায় যে লোভ করলে কতটা ক্ষতি হতে পারে। লোভে পাপ, পাপে মৃত্যু। ভাই, চৌধুরীর সঙ্গে আমাদের কথা হয়েছিল। সে সরকারি সুরক্ষার নকশা দেখিয়েছিল আমাদের। আরে কোনো কাজের কথা জানতে পারা গেছে নাকি সব ফুসকি বম বেরোলো? ফুসকি বম না ভাই, হাত গোলা বেরিয়েছে, তাও আবার অনেক বড় রকমের। সরকারি সড়ক গ্রামের শেষ দিকে যে ওই দয়ানন্দ থাকে না, ওর জমি থেকে বেরোচ্ছে। আর এটাই নয় ভাই, তার জমির প্রায় 10 একর জমি ইন্ডাস্ট্রিয়াল করিডোরে আসবে বলছে। দয়ানন্দের নাতি তো শহরে থাকে, তাই না? হ্যাঁ ভাই। এর মানে যদি তার জমি এক্ষুনি কিনে নিই তাহলে আমরা গোটা জীবন আনন্দে কাটাতে পারবো। হ্যাঁ ভাই, একদম এটাই সত্যি। বলো তাহলে কি করতে হবে এবার? এটা তো এখন দয়ানন্দই বলতে পারবে যে এবার কি করতে হবে। দেখ বড়ো, তোর পা কবরে ঝুলছে, এই জন্যই বলছি এই জমির সম্পত্তি থেকে প্রেম ত্যাগ করে এই কাগজের উপরেও সই করে দে। নিজের জমি আমাদের নামে করে দে। আর যদি তোকে ভয় লেগে থাকে যে আমরা তোর থেকে ফ্রির জমি জায়গা নিচ্ছিলাম, তাহলে চিন্তা করিস না। তোর জমির যত টাকা হয় তার পাই পাই তুই পেয়ে যাবি। আর মৃত্যুর আগে অবধি আনন্দেই বাড়িতেই থাক, কেউ কিচ্ছু বলবে না তোকে। কৃষকের জন্য তার জমি মায়ের সমান হয়, আর মায়ের বোঝাপড়া করা হয় না। তোমরা এখন যেতে পারো, দরজা সামনে আছে। কাকা, বুড়ো হাড়গুলোকে যৌবন রক্তের মতো টকবক করা উচিত না, হাড় ভেঙে যাওয়ার ভয় থাকে। এখন নিজের ডায়লগ বাজি বন্ধ কর আর চুপচাপ সই করে দে। দাদা, আপনারা কাকার সাথে এভাবে কেন কথা বলছো? যদি কাকা জমি বিক্রি করতে না চায় তাহলে আমাদেরকে তার সিদ্ধান্তে রেসপেক্ট করা দরকার। আমার হিসেবে আমাদেরকে এখান থেকে চলে যাওয়া দরকার। ছোট, নিজের পরামর্শ নিজের কাছেই রাখ, শহরে জীবন কাটাতে কাজে লাগবে। আমরা এখানে জমিতে হাল চালিয়ে তোর শহরের খরচ পুরো করি না, আমরা সেগুলো কাজ করে আয় করি। সেই জন্য নিজের পরামর্শ নিজের কাছেই রাখ, সই তো এর বাপও করবে। আবে ও বুড়ো, করে দে জমি আমাদের নামে, না হলে তোর আঙুলের ছাপ নিয়ে আমরা তোকে তোরই জমিতে পুঁতে দেব। যেটা করার করে নাও, কিন্তু যাই হয়ে যাক না কেন
আমি এই জমি বিক্রি করব না। মরে গেলে এইসব ছাতিতে নিয়ে যাবি নাকি? ছাতিতে যাক বা না যাক, কিন্তু মরার পরে এটা জেনে খুশি হব যে আমার জমি আমার ছাতিতে আছে। দাদা, দাদা এসব কি করছো তোমরা? মরে যাবে ও। আরে দাদা থামো, দাদা থামো, থামো দাদা। দাদা ছেড়ে দাও তাকে, এটা ভুল। ঠিক ভুলের পরিভাষা আমাদের সামনে চলে না ছোটু। আমরা যা করি সেটাই সঠিক হয়। আর চিন্তা করিস না, আমরা একে মারতেই যাচ্ছি। তিনজন ভাইয়ের ওপরে তাদের লোভ মাথায় চড়ে নাচছিল। তাদের লোভের সামনে এখন মানুষের জীবনের কোনো দাম ছিল না। কিন্তু বুড়ো এখনো বেঁচে ছিল। তার চেহারায় মৃত্যুর আতঙ্কের জায়গায় হাসি ভাসছিল। এত বৃষ্টিতে ছাতার পেছনে নেত্রপাল বুড়োর আঙুল কেটে দিল আর সব কাগজপত্রে তার আঙুলের ছাপ নিয়ে নিল। আমি আসবো, আমি ফিরে আসবো, আমি অবশ্যই ফিরে আসবো। আমার জমি আমার ছাতিতে থাকবে। ভাই, আজ মদের প্রত্যেক গ্লাসের সঙ্গে দয়ানন্দের কথা মনে পড়ছিল। গত বছর যখন আমরা ওর জমি কেড়ে নিয়েছিলাম তখনও এরকমই আবহাওয়া ছিল। শালা কি বলছিল? আমার জমি আমারই ছাতিতে থাকবে। কাউকে মেরে দিয়ে তার আবার মজাও ওরাও। কত বাজে তোমরা সবাই। এই জীবন একটা জঙ্গলের মতো ছোট, যেখানে বাঘ সব সময় দুর্বলদের খায় আর কখনো এর জন্য দুঃখ পায় না। তোর চিন্তার সোচ অযথা একটা জায়গায় আটকে গেছে ছোটু। আগে এগো আগে। কিন্তু ভাই, ওই মরে যাওয়া হাড়গুলো একটা আরো কথা বলেছিল, আমি ফিরে আসবো, আমি ফিরে আসবো, আমি অবশ্যই ফিরে আসবো। যদি সে সত্যি এসে যায় তখন? আরে বড়, তুই তো এই সবে একটা ব্যাগ খেয়েছিস আর কি সব যাতা কথা বলে যাচ্ছিস? হ্যাঁ, মদ খা শান্তিতে। মরে যাওয়া লোকের আবার কখনো ফিরে আসে না। আরে কিন্তু ভাবো, যদি সে সত্যি ফিরে চলে আসে তখন? তাহলে সে সব শয়তানদের শেষ করে দেবে, যেভাবে ভগবান রাম রাবণকে মেরে করেছিল। আমি বলেছিলাম না যে আমি ফিরে আসব? আমি এসে গেছি তোমাদের সবাইকে নিয়ে। না না, এটা হতে পারে না। কিন্তু কিন্তু এ তো মরে গেছিল রে ভাই। প্রাণ বাঁচাতে হলে পালাও। আমাকে আমাকে ক্ষমা করো কাকা, আমি ভুল করে ফেলেছি। আমি তোমাকে তোমার পুরো জমি ফিরিয়ে দেব। আমি তোমাকে আরো 10 একর জমি দিয়ে দেব। শুধু আমাকে মেরো না। মৃত্যুকে সামনে দেখে তোর মতো সমস্ত লোভী মানুষ মৃত্যুকেও টাকা দিয়ে কেনার চেষ্টা করে। কিন্তু পাগলা, এই ডিলটা দেওয়ার আগে একবার এটা তো ভেবে নিতিস যে এই জমির এই মরে যাওয়ার লোকটা এখন এটা নিয়ে কি করবে? বল, কি করবে? তোমাকে আমার থেকে ভয় পাবার দরকার নেই খোকা। তুমি ভালো মানুষ। কিছুদিনের মধ্যে আমার নাতি দিল্লি থেকে এখানে আসবে। আমার জমি তার নামে করে দাও, না হলে আমার জমি আমার ছাতিতেই থাকবে। বুঝতে পারছো তো? দরকারের চেয়ে বেশি পাওয়ার ইচ্ছে লোভকে জন্ম দেয়, আর লোভ শয়তানকে, আর শয়তানের সর্বনাশ অনেক আগে থেকেই নিশ্চিত থাকে।
একা থাকা মানুষের জন্য খুব মারাত্মক হতে পারে। যদি এই একাকিত্ব কারোর জীবনে থাকে তাহলে তাকে নিজের একাকিত্বকে দূর করার জন্য কোনো অভ্যাস শুরু করা উচিত, বা আগে এগিয়ে অন্যদের সাথে বন্ধুত্ব করার জন্য মনস্থির করা উচিত। কিন্তু ভুলেও কোনো জড় বস্তুর সঙ্গে মন লাগানোর ভুল করা উচিত নয়। কিন্তু এই ভুল করার থেকে সূর্য নিজেকে থামাতে পারল না। সূর্য এক জায়গায় একটা ভালো চাকরি করছিল, খুব টাকাও রোজগার করছিল, কিন্তু শহরের ছুটা দৌড়ের কারণে ও একদম একা ছিল। চাকরি থেকে বাড়িতে ফিরে এসে সবার আগে অবধি ঘর সাজানোর পর আবার সেটাকে নষ্ট করে দেওয়া সূর্যের রুটিন ওয়ার্ক ছিল। এরকম করে নিজেকে ব্যস্ত রেখে নিজের একাকিত্বকে দূরে রাখত। সূর্যের এই অভ্যেসটাই হয়তো ঠিক ছিল। ওর এই অদ্ভুত পাগলামি ব্যবহারের থেকে না তো কারোর সমস্যা ছিল আর না নিজের কোনো লোকসান। কিন্তু একদিন খবরের কাগজ পড়ার সময় ওর নজর বিজ্ঞাপনে পড়ে যায়। একটা বলতে পারা ইলেকট্রনিক পুতুলের সাহায্যে লোকেদের একাকিত্ব দূর করার দাবি করছিল। বিজ্ঞাপন দেখেই সূর্য এক্সাইটেড হয়ে গেল আর ও কাগজে দেওয়া ওয়েবসাইটে গিয়ে ওই পুতুলটা কিনে নিল। কিন্তু ওই বেচারা এটা কি জানতো যে ওটা বলতে পারা পুতুল নয়, ওর মৃত্যুর পুতুল কিনছে। স্যার, আপনার পার্সেল এখানে এখানে সাইন করে দিন। হাই, আমার নাম পুতুল। কিন্তু যদি তোমায় আমার এই নামটা পছন্দ না হয় তাহলে তুমি নিজের পছন্দ মতো যে কোনো একটা নাম রেখে দিতে পারো। তুমি কি আমার নাম বদলাতে চাও? তুমি কি আমার নাম বদলাতে চাও? না, তোমার নাম আমার পছন্দ হয়েছে পুতুল। ধন্যবাদ। এবার এই লতায় এটাও বলে দাও যে তোমাকে আমি কি নাম ধরে ডাকবো। সূর্য। তুমি আমাকে সূর্য বলে ডাকতে পারো। হ্যালো সূর্য, কেমন আছো তুমি? আমি ভালো আছি পুতুল, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। এই বাড়িতে কি সূর্য আর পুতুল ছাড়া আর অন্য কোনো সদস্য আছে? যদি থাকে তাহলে পুতুল তার সাথে দেখা করতে চায়। না পুতুল, দুর্ভাগ্যক্রমে তুমি আর আমি ছাড়া এই রেন্টেড হাউসে আর কেউ থাকে না। দাঁড়াও, আমি তোমার সুন্দরতা আরো বাড়িয়ে দিচ্ছি। এখানে বাড়ির মালিকেরা একটা আলমারি রাখা আছে, ওতে হয়তো তোমার জন্য কাপড় পাওয়া যায়। এটা ভালো হয়েছে যে পুরনো ভাড়াতে এখানে কিছু কাপড় ছেড়ে গেছে। এটা তো মনে হচ্ছে পুতুলের জন্যই বানানো হয়েছে। দেখো কত সুন্দর কাপড় এনেছি তোমার জন্য। তুমি খুব সুন্দর দেখাচ্ছ। একাকিত্ব রোগে ভোগা সূর্য প্রথমে তো কিছু না ভেবেচিন্তে প্রাণহীন ডল নিল, তারপর ওকে এক অজানা লোকের কাপড় পরিয়ে দিল। ওই কাপড় তনুর ছিল। তনু 1 নম্বরের জেদি মেয়ে ছিল। ওর মোবাইলে গল্প শোনার খুব অভ্যাস ছিল, যে কারণে একদিন ওর বাবা ওর মোবাইলটা কেড়ে নেয়। বাবা, আমি কতবার বারণ করেছি যে এইভাবে আমার থেকে মোবাইল নিও না। আমি মোবাইল নিইনি, আমি নিতে বাধ্য হয়েছি তনু। এই মোবাইলের কারণে না তুমি পড়াশোনা করো না কিছু লেখো, শুধু সকাল থেকে এতে গল্প শুনতে থাকো। এইভাবে চলতে থাকলে তুমি ফেল হয়ে যাবে। আজ তুমি আমার পাস আর ফেল হওয়া দেখতে পাচ্ছ। ছোটবেলা থেকে আজ অবধি কতগুলো এক্সাম দিয়ে ফেলেছি, তখন কেন দেখাওনি এই ভালোবাসা আমাকে? মা বান্ধবীদের সঙ্গেই মত্ত থাকতো আর তুমি নিজের কাজে। মা বাবা থাকা সত্ত্বেও অনাথের মতো বড় হয়েছি আমি। তুমি শুধু বড় হওনি তনু, খুব নোংরাও হয়ে গেছো। যদি এতই রাগ হচ্ছে তাহলে যাওয়ার আগে মেরেই দাও না আমাকে, সব প্রবলেমই শেষ হয়ে যাবে। তোমার যা ইচ্ছে করো, মরতে চাইলে মরে যাও, কারণ এই মোবাইল এখন তোমাকে দেওয়া হবে না। এরই জন্য তোমার আজ এই অবস্থা। ঠিক আছে ড্যাড, যদি তুমি এটাই চাও তাহলে এটাই ঠিক। হয়তো আমি মরে গেলেই তুমি খুশি হবে। তনুর মরে যাওয়ার পর ওর বাবার
খারাপ অবস্থা হয়ে গেল। সে ওই বাড়িটা ওই অবস্থাতেই ছেড়ে ওখান থেকে চলে যায়। সূর্য আর নিজের দলকে সেই তনুর কাপড় পরিয়েছিল, আর এটা হওয়া মাত্রই পুতুলের আওয়াজ একদম নর্মাল মেয়েদের মতো হয়ে গেল। পুতুল, এই কাপড় পরে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। যদি আমাকে সুন্দর দেখতে লাগে তাহলে তোমাকেও হ্যান্ডসাম দেখতে লাগছে। তুমি তুমি তো একদম সত্যিকারের মেয়েদের মতো কথা বলছো। আমি তোমার কথা বলার ঢং দেখে খুব খুশি হয়েছি সূর্য, সেজন্য আমি নিজের আওয়াজ বদলে নিয়েছি। তোমার আওয়াজ খুব মিষ্টি, মন করছে গোটা জীবন তোমার কথা শুনতে থাকি। যদি তোমার এটাই ইচ্ছে তাহলে এই আওয়াজ সারা জীবন এরকমই হয়ে যেতে পারে, কিন্তু একটা শর্ত আছে। কেমন শর্ত? তোমাকে প্রত্যেক দিন রাত্রে আমাকে একটা নতুন গল্প শোনাতে হবে। যদি বারণ করো তাহলে আমার আওয়াজ আবার মেশিনের মতো হয়ে যাবে। না না, এরকম করো না। এই আওয়াজটা ভালো, শুধু ভালো নয়, খুব ভালো। আমি কথা দিচ্ছি তোমাকে, আমি তোমাকে প্রত্যেক দিন একটা নতুন গল্প শোনাবো। আর যেমন কি এখন রাত হয়ে গেছে, তাই আজকের গল্প হলো তোমারই মতো এক সুন্দরী মেয়ের গল্প। সূর্য পুতুলকে প্রত্যেক দিন রাতে গল্প শোনানোর কথা তো দিয়ে দিল, কিন্তু ও এটা জানতো না এই কথা দিয়ে ও নিজের জীবনের সব থেকে বড় ভুল করেছে। পুতুল সূর্যকে একটা রুটিনে বেঁধে দিয়েছিল। মানুষের যদি কোনো বাধ্যতা না থাকে তাহলে তাকে অনুশাসন আর নিয়মে বাঁধাটা খুব কঠিন কাজ হয়। খুব তাড়াতাড়ি সেই রাত চলে এলো যেটার ভয় ছিল। সূর্য পুতুলকে গল্প শোনাতে শোনাতে ঘুমিয়ে পড়ে। সূর্য, সূর্য ওঠো, বলো না অশ্বত্থ গাছের ডাইনি কি করলো? তারপর সে ঘুমিয়ে পড়ল। তুমিও আমার বাবার মতো, তারও নিজের মেয়ের প্রতি কোনো ফিলিংস ছিল না, আর তোমারও নেই। সূর্য ওঠো, গল্প মাঝপথে ছেড়ে দেওয়াটা আমার মোটেই পছন্দ নয়। ওঠো। ঘুমোতে দাও না পুতুল, আজ অফিসে অনেক কাজ ছিল। আমি এই গল্পটাই তোমাকে কাল শুনিয়ে দেব। এখন প্লিজ ঘুমোতে দাও, আর তুমিও বিশ্রাম করো। না, করতে পারবো না আমি বিশ্রাম। এত বছর ধরে আমি বিশ্রামই তো করছিলাম। পুতুল, এটা তুমি কি করছো? আমার চুল ছেড়ে দাও। ব্যাস, অনেক হয়েছে ড্রামা। আমি কোনো পুতুল টুতুল নয়, আমার নাম তনু। আমার জামা কাপড় তুমি এই পুতুলকে পরিয়ে আমাকে এই নতুন রূপ দিয়েছো। এবার চুপচাপ আমাকে গল্প শোনাও, না হলে আগে শুধু আমি মরেছিলাম, এবার আমি সবাইকে মেরে ফেলবো। না না, আমাকে মেরো না, আমি শোনাচ্ছি গল্প। সেই রাজা জঙ্গলে গেল, তখন ওখানে সে একটা শুকনো পুকুর দেখল। ওই পুকুরের মধ্যেখানে একটা শুকনো কুয়ো ছিল। কুয়োর চারিদিকে কালো রঙের প্রাণীরা নিজের বাসা বানিয়েছিল। রাজা আস্তে আস্তে ওই কুয়োর কাছে গেল। সূর্য গল্প শোনাতে শোনাতে থেমে যায়। তনু, আমাকে বাথরুমে যেতে হবে। বললাম না তোমাকে, যতক্ষণ না গল্পটা শেষ হয়ে যাচ্ছে তুমি কিছু করবে না। শোনাও। না, আমাকে যেতেই হবে। তনুর কথার অমান্য করবি, ঠকবাজ। মৃত্যু জীবনের এমন একটা বাঁক যেটা যখন ইচ্ছে সামনে এসে দাঁড়িয়ে যায়, কিন্তু যদি সূর্য একটু ধ্যান দিত তাহলে সে নিজের মৃত্যুর হাত থেকে বেঁচে যেত। একাকিত্ব দূর করার জন্য কৃত্রিম জিনিসের ব্যবহার আমাদের কখনো করা উচিত নয়। এই কৃত্রিম জিনিস আমাদের থেকে নিজেদের আসল অস্তিত্ব কেড়ে নেয়। সেই জন্য আমাদের সেরকম বন্ধু বানানো উচিত যাদের সামনে থেকে দেখা যায়, যাদের মধ্যে প্রাণ থাকবে, অনুভব থাকবে, প্রেম থাকবে। তনু মোবাইলের জন্যই মরেছিল। সূর্য, পুতুল
আর তনুর জন্য এখন কে জানে কার একাকিত্বের নম্বর রয়েছে। আমাকে কথা দিয়ে সেটা ভেঙে দেওয়ার এটাই আসল শাস্তি, মৃত্যু। রিয়া মামনি, এবার এই খেলা বন্ধ করো আর পড়তে বসো। ধাক্কা লেগে কিছু ভেঙে যেতে পারে। আমি খাবার বানিয়ে নিয়ে আসছি। না মা, আমি এখন খেলতে চাই। এখানে নয়তো বাইরে গিয়ে খেলে নেব। আমি বললাম না এখন আর খেলা নয়, চলো পড়তে বসো। না, আমি এখন খেলতে চাই তো খেলতে চাই। অনেক জেদি হয়ে গেছো তুমি রিয়া। ঠিক আছে যাও, কিন্তু একটা শর্তে। প্রথম, যে তুমি ঘর থেকে দূরে যাবে না। আর দ্বিতীয়, কোনো অজানা লোক বা গাড়ি যদি গলিতে আসে তাহলে তখনই তুমি ঘরের ভেতরে চলে আসবে। বলো, প্রমিস করছো? আগে তুমি বলো যে তুমি এমন প্রমিস কেন করতে বলছো? কারণ বাচ্চা চুরি করা খারাপ লোকেরা শহরে ঘোরাঘুরি করছে, যারা লোভ দেখিয়ে বাচ্চাদের তুলে নিয়ে চলে যায়। সেজন্য তুমি প্রমিস করলে তবেই তোমাকে ঘরের বাইরে যেতে দেব। বলো, প্রমিস করবে কি না? প্রমিস। কালো ভ্যান? কালো ভ্যান তো আমাদের এলাকায় কারুর নেই। মানে এটা কোনো অজানা লোকের গাড়ি। মা বলেছিল যদি কোনো অজানা লোক বা গাড়ি গলিতে আসে তখন ঘরে ফিরে চলে আসবে। কিন্তু যদি আমি এখনই ঘরে চলে যাই তাহলে খেলবো কখন? মা নিশ্চয়ই বাচ্চা তুলে নিয়ে যাওয়ার মিথ্যে গল্প শুনিয়েছিল হবে, যাতে আমি ভয় পেয়ে ভেতরে চলে যাই। বাদ দে সব, হবে কেউ? কি মনে হয় তোর, কত পাওয়া যাবে এই মেয়েটার বদলে? আমি 10-12 বছরের মেয়ে, 2 লক্ষ তো নিশ্চয়ই পেয়ে যাব। মুন্না, কতদিন আর এই 2-3 লক্ষের পেছনে পড়ে থাকবো? এবার একটু অন্য কিছু করা যাক। একে বেশ্যালয় বেচার বদলে একে কোনো খারাপ ডাক্তারকে বেচে দিই। কিডনি, চোখ, কান, লিভার মিলিয়ে অন্তত 10 লক্ষ তো সহজেই পাওয়া যায়। তুই কি করে জানলি? গত মাসে জেলে খোঁড়া গ্যাংয়ের লোককে মনে আছে? আব্দুল, সেই বলেছিল। কিন্তু খারাপ ডাক্তারকে কোথায় খুঁজবো? তার সাথেই কথা বলবো, জোগাড় সেট করার জন্য 2 লক্ষ দিয়ে দেব। রিয়া, এসে গেলে হাত মুখ ধুয়ে নাও, খাবার তৈরি হয়ে গেছে। এই মেয়েটাও না পড়াশোনায় একটু মন নেই, সব সময় খেলা আর খেলা। আরে, এই চুড়ি তো আমার রিয়ার। রিয়া!
গাড়ি থামা, পেটটা হালকা করতে হবে। ঠিক সময় থামালেই তুই, আমারও প্রেশার লাগছে ভাই। এর হাত পা বেঁধে দিই? না থাক, 2-3 ঘন্টার আগে জ্ঞান ফিরবে না। আরে ও পালিয়ে যাচ্ছে, ধর ওকে। ও কোথায় গেল? শালা, আমি আগেই বলেছিলাম মেয়েটার হাত পা বেঁধে দে। আরে তুই বেঁধে দিতিস, জিজ্ঞেস করলি কেন? আওয়াজ করলে ওরা জানতে পেরে যাবে। মনে হয় আমাদের বুদ্ধু বানিয়ে গেল বাচ্চাটা। যে ক্ষতিটা হলো সেটার এখন কি করব? দেখ, এ নয়তো অন্য কোনো বাচ্চাকে তো পেয়েই যাব। মা বাবার কথা এড়িয়ে দিয়ে খালি জায়গায় যারা খেলতে আসে, যাদের আমাদের মতো অজানা কিডন্যাপারদের কাছে আসতে কোনো সমস্যা থাকে না। আরে গ্রামের লোকেরা জমিতে বোতল নিয়ে আসতে হবে, আমাদের দেখে ফেললে মুশকিল হয়ে যাবে। চল এখান থেকে। তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, কিন্তু তুমি কে? আমার নাম সোনু, তোমার নাম রিয়া, তাই না? তুমি কি করে জানলে? কারণ তোমার আর আমার মধ্যে একটা পার্থক্য আছে। কেমন পার্থক্য? এটাই যে তুমি কিডন্যাপারদের হাত থেকে জানতু বেঁচেছো, কিন্তু আমি বাঁচতে পারিনি। যারা আমাকে কিডন্যাপ করেছিল ওরা আমাকে অজ্ঞানের ওষুধ একটু বেশি শুকিয়ে দিয়েছিল, আর তাই আমি মরে গেছিলাম। পাগল নাকি? যদি তুমি মরে গেছো তাহলে আমার সামনে কি করে আছো? আমি জানি যারা মরে যায় তারা জীবন্ত লোকের সাথে দেখা করতে পারে না। যারা মুক্তি পায় না সেই মৃতরা সামনে থেকে দেখা দেয়। আচ্ছা, তোমাকে কোথা থেকে কিডন্যাপ করেছিল? একটা নির্জন সড়ক থেকে, রাতের বেলায়। মা আমাকে বাড়ি থেকে দূরে সাইকেল চালাতে মানা করেছিল, কিন্তু আমি শুনিনি। আমি সাইকেল চালাতে চালাতে দূরে চলে গেছিলাম। ভাই, বাচ্চা তো নিঃশ্বাসই নিচ্ছে না, এ তো মরে গেছে। শালা, তুই এইবারে অজ্ঞানের ওষুধ মিশিয়ে দিয়েছিলে হবে। এই মাসে 3 বার তুই একই ভুল করেছিস। এভাবেই চলতে থাকলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে একদিন। ফেলে দে ওকে বাইরে, আর সাইকেলটাও ফেলে দে। এই জায়গাতেই বদ্ধ আছি আমি, আর ওখানে আমার সাইকেল আছে। তুমি ওটা নিয়ে যাও। তোমার মা তোমার জন্য খুব কাঁদছে। তুমি কি করে? বলেছিলাম না, যারা মরে যায় তারা জীবিতদের ব্যাপারে সব কথা এমনিই জানতে পেরে যায়। যাও এবার। মরার আগে তোমার বাড়ি কোথায় ছিল? কোথায় চলে গেল আমার মেয়ে? মা, রিয়া, তোকে কোথায় কোথায় খুঁজিনি আমি। সরি মা, এখন থেকে আমি তোমার সব কথা শুনবো আর তোমার শিক্ষা মেনে চলবো। ঠিক আছে রিয়া, ঠিক আছে, কিন্তু তুই কোথায় চলে গেছিলি? আমাকে কিডন্যাপ করে নিয়েছিল মা, কিন্তু সোনু আমাকে বাঁচিয়ে নিয়েছে। সোনু কে রিয়া? আপনি কে? আন্টি, আমি জানি সোনু কোথায় আছে। মনকে শক্ত করো সুনিতা। সোনু, আমি তোমার কথা এড়িয়ে দিয়েছিলাম মা, আর এটা সেটারই শাস্তি যে আমি এত ভালো মায়ের থেকে আলাদা হয়ে গেলাম। কিন্তু আমি কথা দিচ্ছি, পরের জন্মে কখনো মায়ের কথা এড়াবো না। না সকালে না রাত্রে ঘর থেকে দূরে খেলতে যাব না, আর না অজানা লোকেদের সাথে কথা বলবো।
আমি সেখানেই যাব যেখানে আমি পুরোভাবে সুরক্ষিত থাকব। আসছি মা।